স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা ৩০০টি দারুণ সব তথ্যের ভাণ্ডার থেকে বাংলাদেশ রাষ্ট্রের একদম জীবন্ত একটি রূপরেখা বা ব্লুপ্রিন্ট আপনাদের সামনে তুলে ধরব। চলুন রাষ্ট্রের এই সর্বোচ্চ আইনি ভিত্তির একেবারে গভীরে ডুব দেওয়া যাক। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে ১. সর্বোচ্চ আইনি ভিত্তি, ২. সরকারের ৩টি স্তম্ভ, ৩. স্বাধীন বিচার বিভাগ, ৪. মৌলিক অধিকার ও স্বাধীনতা, ৫. ৫টি সাংবিধানিক রিট এবং সবশেষে ৬. সংশোধনী ও জরুরি প্রোটোকল। শুরুতেই পর্ব ১, সর্বোচ্চ আইনি ভিত্তি। একটু চিন্তা করে দেখুন তো, ১৯৭২ সাল, সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, কত দ্রুত এই রাষ্ট্র তার মৌলিক আদর্শগুলোর ভিত্তি দাঁড় করিয়েছিল ভাবলে অবাক হতে হয়। মাত্র ১ বছরেরও কম সময়ের মধ্যে, হ্যাঁ একদম ঠিক শুনেছেন, এত অল্প সময়ের মধ্যেই একটি সাধারণ আইন ব্যবস্থা আর সর্বোচ্চ লিখিত সংবিধানের খসড়া তৈরি ও গ্রহণের মতো বিশাল একটা কাজ শেষ হয়ে যায়। আর আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর। আক্ষরিক অর্থেই একটা বিশাল অর্জন, তাই না? সংবিধানের প্রস্তাবনা আর প্রথম অনুচ্ছেদটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে একদম পরিষ্কারভাবে বেশ সাহসের সাথেই এই রাষ্ট্রকে একটি প্রজাতন্ত্র বা রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মানে কি? এর মানে হল সমাজের মূল চালিকা শক্তি হবে আইনের শাসন, কোনো ক্ষমতাধর ব্যক্তির মর্জি নয়। অর্থাৎ সব ক্ষমতার চূড়ান্ত উৎস হচ্ছি আমরা, মানে সাধারণ জনগণ। এবার আসা যাক পর্ব ২-এ, সরকারের ৩টি স্তম্ভ। রাষ্ট্রের এই বিশাল ক্ষমতা কাঠামো বুঝতে হলে সবার আগে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর কাজের পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, রাষ্ট্রপতি হলেন মূলত রাষ্ট্রপ্রধানের একটি আলংকারিক পদ। তিনি সংসদ দ্বারা ৫ বছরের জন্য নির্বাচিত হন, আর সত্যি বলতে তিনি মূলত প্রধানমন্ত্রীর পরামর্শেই কাজগুলো করেন। অন্যদিকে রাষ্ট্রের আসল নির্বাহী ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই। তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, মন্ত্রিসভার প্রধান এবং পুরো ক্যাবিনেটকে সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য করেন। এক কথায় তিনিই মূল চালক। আমাদের আইনসভা, যাকে আমরা জাতীয় সংসদ বলি, সেটি এক কক্ষ বিশিষ্ট। এর মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০টি হল সাধারণ আসন আর বাকি ৫০টি মহিলাদের জন্য সংরক্ষিত। আর এই পুরো সংসদের কার্যক্রমে যিনি সভাপতিত্ব করেন তিনি হলেন একজন নির্বাচিত স্পিকার। তো এই সংসদ সদস্যরা কিভাবে নির্বাচিত হন? আমরা সাধারণ নাগরিকরা ১৮ বছর বয়সে ভোটাধিকার প্রয়োগ করে একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে তাদের বেছে নিই। সংসদ সদস্য হতে হলে ন্যূনতম বয়স হতে হয় ২৫ বছর, আর তাদের মেয়াদ থাকে ৫ বছর। দেশ চালানোর জন্য আইন তৈরি করা আর অর্থবিল পাশ করা, এগুলো তাদেরই কাজ। তবে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। ধরুন সংসদ অধিবেশনে নেই বা বিরতি চলছে, আর তখন জরুরি কোনো আইনের দরকার পড়ল, তখন কি হবে? তখন রাষ্ট্রপতি সর্বোচ্চ ৩০ দিন মেয়াদের জন্য অস্থায়ী অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। দারুণ একটা ব্যাকআপ প্ল্যান, তাই না? চলুন এগিয়ে যাই। পর্ব ৩, স্বাধীন বিচার বিভাগ। পুরো সংবিধানের সর্বোচ্চ অভিভাবক হিসেবে কাজ করে আমাদের স্বাধীন সুপ্রিম কোর্ট। ঢাকায় অবস্থিত এই কোর্টের দুটি প্রধান ভাগ আছে, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। মহামান্য রাষ্ট্রপতি এখানকার বিচারকদের নিয়োগ দিয়ে থাকেন। বিচারকদের অবসরের বয়স হল ৬৫ বছর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া অন্য কোনোভাবেই এই বিচারকদের পদ থেকে সরানো যায় না। আর ঠিক এই কারণেই কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা এত শক্তভাবে নিশ্চিত হয়। আচ্ছা, সরকারকেও তো আইনি লড়াই লড়তে হয়, তাই না? এই আদালতগুলোতে সরকারকে আইনি সহায়তা দেওয়ার জন্য আছেন অ্যাটর্নি জেনারেল। তিনি হলেন রাষ্ট্রের প্রধান আইনি উপদেষ্টা। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন, আর রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর ভিত্তি করে তিনি তার দায়িত্ব পালন করে যান। এবার আলোচনা করব পর্ব ৪ নিয়ে, মৌলিক অধিকার ও স্বাধীনতা। সংবিধান কিন্তু খুব সুন্দর করে দুটি বিষয়ের মধ্যে একটা সীমারেখা টেনে দিয়েছে। তৃতীয় ভাগের মৌলিক অধিকার আর দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বিষয়টা একটু সহজ করে বলি। মৌলিক অধিকারগুলো হলো আইনগতভাবে বলবৎযোগ্য, মানে এর সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি হলে সেটা সরাসরি বাতিল বলে গণ্য হবে। অন্যদিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো রাষ্ট্রের জন্য একটা গাইডলাইন বা নির্দেশিকা হিসেবে কাজ করে। এগুলো খুব গুরুত্বপূর্ণ হলেও আপনি কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য সরাসরি আদালতে গিয়ে মামলা ঠুকে দিতে পারবেন না। এই অনুচ্ছেদগুলো মিলে নাগরিকদের অধিকারের একদম একটা নিটোল মানচিত্র তৈরি করেছে। আইনের চোখে আমরা সবাই সমান। আমাদের বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, নিজের ধর্ম পালনের স্বাধীনতা কিংবা ব্যক্তিগত গোপনীয়তা সবকিছুই এখানে গ্যারান্টি দেওয়া আছে। শুধু তাই নয়, সম্পত্তির মালিকানাকেও কিন্তু একদম সুনির্দিষ্ট আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই সংবিধানে। আমরা চলে এলাম পর্ব ৫-এ, ৫টি সাংবিধানিক রিট। আচ্ছা,
এতক্ষণ তো অধিকারের কথা শুনলাম, কিন্তু যদি এই অধিকারগুলো কেউ কেড়ে নেয়, কিংবা ধরুন অনুচ্ছেদ ৩৩-এর অধীনে কাউকে নিবর্তনমূলক আটকে রাখা হলো, তখন কি হবে? আইনি প্রতিকারটা আসলে কোথায়? ঠিক এই জায়গাতেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় অনুচ্ছেদ ১০২। এই অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের হাতে রয়েছে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পর্যালোচনার এক অসাধারণ ক্ষমতা। এই ক্ষমতা ব্যবহার করেই আদালত আমাদের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করে। রাষ্ট্রের এই আইনি কাঠামোর ভেতর দারুণ কার্যকর ৫টি সাংবিধানিক রিট আছে। একটু খেয়াল করুন, হেবিয়াস কর্পেস দিয়ে আপনি বেআইনি আটকের বিরুদ্ধে স্বাধীনতা দাবি করতে পারবেন। ম্যান্ডামাস দিয়ে কোনো সরকারি কর্তৃপক্ষকে তার দায়িত্ব পালনে বাধ্য করা যায়। আবার কোনো বেআইনি আদেশ বাতিল করতে হলে আছে সার্টিউররি। নিচের আদালতের কাজ থামাতে প্রহিবিশন, আর কোনো সরকারি পদে থাকা ব্যক্তির বৈধতা চ্যালেঞ্জ করতে চাইলে কো ওয়ারেন্টো। এটা থেকে কি বোঝা যায়? আইন শুধু মোটা বইয়ের পাতাতেই আটকে নেই, একে বাস্তবে প্রয়োগ করার ভীষণ শক্তিশালী সব হাতিয়ারও আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর একদম শেষ পর্যায়ে পর্ব ৬, সংশোধনী এবং জরুরি প্রোটোকল। আমাদের এই সংবিধান কিন্তু সেমি রিজিড বা আধা অনমনীয়, মানে চাইলেই আপনি হুট করে এটা বদলে ফেলতে পারবেন না। সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠ ভোটের দরকার হয়। বুঝতেই পারছেন এর আইনি ভিত্তিটা কতটা মজবুত। কিন্তু ধরুন দেশের ওপর দিয়ে চরম কোনো সংকট যাচ্ছে, তখন কি হবে? সেই পরিস্থিতিতে অনুচ্ছেদ ১৪১ ক রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেয়। তবে এর কিছু ধাপ আছে। যুদ্ধ বা বড় সংকট দেখা দিলে শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তখন রাষ্ট্রের নিরাপত্তার কথা ভেবে সাময়িকভাবে আমাদের মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যায়। তবে কেউ যেন এই ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সেজন্য পরবর্তীতে সংসদে এর অনুমোদন নেওয়াটা বাধ্যতামূলক। পুরো আলোচনা শেষে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। ভাবুন তো, যদি জরুরি অবস্থা আইনত আমাদের মৌলিক অধিকারগুলোকেই স্থগিত করে দিতে পারে, তাহলে একটা প্রজাতন্ত্রের আসল শক্তিটা আসলে কোথায় লুকিয়ে আছে? শুধু কি খাতায় লেখা আইনে, নাকি সেই অধিকারগুলোর রক্ষায়, নাগরিকদের সার্বক্ষণিক সচেতনতা আর সতর্কতায়? রাষ্ট্রের টিকে থাকা আর নাগরিক অধিকারের মধ্যকার এই সূক্ষ্ম ভারসাম্যের প্রশ্নটি মাথায় রেখেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি রাষ্ট্রের এই চমৎকার আইনি কাঠামোটি এখন আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার। ভালো থাকবেন সবাই।